হ্যালো ফ্রেন্ডস, সবাইকে স্বাগত জানাচ্ছি। বাংলাদেশ ও ভারতের মিডিয়ার আচরণে ত্যক্ত বিরক্ত বাংলাদেশ সরকার একটি ভালো উদ্যোগ নেয়। ভালো উদ্যোগটা কি? ভালো উদ্যোগটা হচ্ছে তারা জাতীয় ঐক্যের ডাক দেয়। জাতীয় ঐক্যের ডাক দেয় ছাত্রদের সাথে নিয়ে, জাতীয় ঐক্যের ডাক দেয় রাজনৈতিক দলগুলোর সাথে নিয়ে এবং ধর্মীয় গুরুদের সাথে নিয়ে। তারা সব ধর্মীয় গুরুদের সাথে নিয়ে তারা একটা জাতীয় ঐক্যের ডাক দেয় এবং তার ছবি আমরা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পাই এবং এটি একটি ভালো উদ্যোগ। এবং এই উদ্যোগে সবাই প্রশংসা করে, অনেকে অনেক ধরনের স্তুতি বাক্য লেখে, অনেকে বলে এই জাতিকে ঠেকায় কে, আমাদের কেউ রুখতে পারবে না, হ্যান ত্যান নানান কথা। কিন্তু সমস্যা হচ্ছে এক সপ্তাহ পেরুতে না পেরুতেই এই জাতীয় ঐক্য ভাঙনের মুখে। অনেকে বলছে জাতীয় ঐক্য ভাঙনের মুখে তো পরে, জাতীয় ঐক্য তো হয়নি, ভাঙবে কিভাবে? কিন্তু কেন কেন এটি এমন হলো? এটি তো বাংলাদেশের জন্য একটু বড় সুযোগ ছিল। এই তত্ত্বাবধায়ক সরকার বিভিন্ন ইস্যুতে টালমাটাল, তারা কোনো কিছুই ঠিক মতো চালাতে পারছে না, সব ক্ষেত্রে তারা ব্যর্থ, তাদের জনপ্রিয়তার তলানিতে। তো এমন সময় এমন একটি সুযোগ পাওয়া, এটি তো ভাগ্যের ব্যাপার। অনেকে তো মানে বলাই শুরু করে দিয়েছিল ভারত ইচ্ছা করে এমন করছে যাতে ইউনূস সরকার পার পেয়ে যায়, ভারত নিয়ে মানুষ পড়ে থাকে, বাকি অন্য সব ইস্যু ভুলে যায়, দ্রব্যমূল্য, অপরাধ, এগুলো সব ভুলে যেয়ে শুধু ভারত নিয়ে পড়ে থাকুক। তো এর মতো সুযোগ তার হতে পারে না। কিন্তু সমস্যা হচ্ছে ইউনূস সরকার এই সুযোগ কাজে লাগাতে পারেনি। কেন কাজে লাগাতে পারলো না? মানে মূল সমস্যাটা কোথায় ছিল? এ নিয়ে নানা বিশ্লেষক নানা কথা বলছে, তবে আমার মতে এর আসলে মূলত তিনটি প্রধান কারণ আছে। আর প্রথম কারণটি হচ্ছে অবিশ্বাস। দেখুন, এই সরকার যখন প্রথম ফর্ম হয় তখন সকল জনগণ, সকল রাজনৈতিক দল একে সাপোর্ট করে। বাংলাদেশের ইতিহাসে এমন কোনো দল এখন পর্যন্ত আসেনি যার এত সাপোর্ট ছিল। সকল রাজনৈতিক দল তাকে সাপোর্ট করেছে, সব শ্রেণীর মানুষ তাকে সাপোর্ট করেছে। এই এত বিশাল সমর্থন তাদের সামনে একটি অনেক বড় সুযোগ নিয়ে এসেছিল। বড় সুযোগটা ছিল এই বিভক্ত বাংলাদেশের সকল শ্রেণীকে একসাথে করার। কিন্তু দুর্ভাগ্যজনক তারা সেটি করেনি। কোনো রাজনৈতিক দলের সাথে তাদের কোনো কার্যক্রমে সরকার কোনো রাজনৈতিক দলের সাথে কোনো পরামর্শই করেনি, তাদের সাথে কোনো কাজে ডাকেও নি। এমনকি তারা যে বিভিন্ন সংস্কার কমিশন গঠন করেছে সেখানেও রাজনৈতিক দলের সাথে কোনো পরামর্শই করেনি। শুধু তাই না, রাজনৈতিক দলগুলোর সাথে যখন মিটিং করেছে তাদের বডি ল্যাঙ্গুয়েজ, তাদের আচরণ এমন ছিল মানে অনেকটা নেগলেক্ট করার মতোই। তো প্রথম দিকে রাজনৈতিক দলগুলো এটা নিয়ে একটু মাইন্ড করেছে, কিন্তু খোলাখুলি ভাবে কিছু বলেনি, কারণ জনসমর্থন তাদের সাথে ছিল। আর দুই হচ্ছে, রাজনৈতিক দলগুলো জানতো যে এই যারা উপদেষ্টা হয়েছে বা সরকারে যারা আছে তারা কেউ পলিটিক্যাল না, আর এদের বেশিরভাগের অনেক বয়স হয়ে গেছে, তাদের পলিটিক্যাল কোনো অ্যাম্বিশন নেই, তাই তারা তাদের ক্ষেত্রে থ্রেট না। কিন্তু সমস্যা হচ্ছে যত দিন গেছে ধীরে ধীরে এটি স্পষ্ট হয়ে গেছে যে এই সরকারের আসলে একটি দীর্ঘমেয়াদী প্ল্যান আছে। আর এই জন্যই তারা কোনো কারণ আজ পর্যন্ত, এই 4 মাস হয়ে গেল, এখন পর্যন্ত তারা নির্বাচন নিয়ে কোনো কথাই বলেনি। এটি নিয়ে যখন রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বিএনপির ভিতর অস্বস্তি শুরু হয়ে যায়, তখন তারা কিন্তু ধীরে ধীরে কথা বলা শুরু করে। আর এখন তো তারা স্পষ্ট ঘোষণাই দিয়ে দিয়েছে এই সরকারের একটি অংশ যে তারা রাজনীতিতে আসছে। তো এটি তো এখন স্পষ্ট ক্লিয়ার যে এই সরকার একটি রাজনৈতিক অ্যাম্বিশন আছে, এই সরকারের একটি অংশের, সব বলবো না, একটি অংশের একটা রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা আছে। তার মানে এখন প্রতিপক্ষ অন্যান্য রাজনৈতিক দল। তো সরকারের ভিতরের লোক যখন অন্য একটি দল গঠন করে তাদেরকে সাহায্য করছে, তখন সেটি অবশ্যই অন্যান্য রাজনৈতিক দলের কাছে বিশ্বাসঘাতকতা মনে হয়, কারণ এটা ওয়ান কাইন্ডস অফ কিংস পার্টি করার মতোই। এই ক্ষেত্রে অন্যান্য রাজনৈতিক দলগুলো কিন্তু একটি বিশাল ধাক্কা খায়, বিশেষ করে বিএনপি। তাদের এখন সরাসরি প্রতিপক্ষ হয়ে যাচ্ছে সরকার। আর এক্ষেত্রেই বিএনপির যে একটি বিশ্বাস ছিল, এদের কোনো রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা নাই, সেখানে একটি বড় ধাক্কা খায়, তাদের বিশ্বাস টলে যায়। বিএনপি অনেক আগে থেকে কিছু কিছু বুঝতে পারছিল, তাই কিন্তু তারা বারবার বলেছে যে বিরাজনীতিকরণ মানা হবে না, -2 ফর্মুলা মেনে নেওয়া হবে না, ইভেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারেও কিন্তু বিএনপি বেঁকে বসে। তো তারা বুঝতে পারছিল, কিন্তু এখন সেটি সামনাসামনি সরাসরি, কারণ এখন সরকারের একটি অংশ ঘোষণাই দিয়েছে তারা রাজনৈতিক দল করবে, রাজনীতিতে তারা সেই রাজনৈতিক দলের নাম ঘোষণা করবে। তার ফলে এখানে কিন্তু রাজনৈতিক দলের সাথে সরকারের একটা বিশ্বাস ভঙ্গ হয়ে গেছে। এখন সরকার যাই করুক না কেন, যত সংকটে আসুক না কেন,
তারা রাজনৈতিক দলকে ডাকবে আর তারা সেখানে চোখ বন্ধ করে এই সরকারকে বিশ্বাস করবে, এটি এখন আর হবে না। ইতিমধ্যে কিন্তু অনেকে বলেওছে যে চিপায় পড়লেই শুধু আমাদের ডাকবেন, জাতীয় ঐক্যের কথা বলবেন, তা হবে না। চিপায় পড়লেই বলবেন জাতীয় ঐক্য করেন, যে আসেন জাতীয় ঐক্য করি, আর আপনার কর্মের দায়িত্ব আরেকজনকে দিয়ে দিবেন, এটা হয় না। 2 নম্বর হচ্ছে বৈষম্যমূলক আচরণ। তো বৈষম্যমূলক আচরণ বলার আগে ছাত্রদের সাথে যে প্রধান উপদেষ্টা বৈঠক করেছিলেন জাতীয় ঐক্যের সময়, তার একটি ছবি আপনাদের আমি দেখাচ্ছি, দেখুন। দেখে এখানে কিছু বুঝতে পারছেন? বলুন তো এখানে কি সমস্যা? বুঝতে পারেননি? সমস্যা হচ্ছে এই ছাত্রদের সাথে যে মিটিং করেছেন, এখানে তারা কারা? এখানে সবাই তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। বাকি ছাত্ররা কই? বাংলাদেশের ছাত্র মানেই কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন? পুরা বাংলাদেশের ছাত্রদের প্রতিনিধি কি সে? ছাত্রদল কই? বাকি অন্যান্য ছাত্র ইউনিয়ন, অন্যান্য ছাত্র সংগঠন কই? এখন আপনি বলেন, ছাত্র দলের সদস্য সংখ্যা বেশি, ছাত্রদল বড় সংগঠন, না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বড় সংগঠন? তাদের তো জনসমর্থনই নেই। ঢাকার বাইরে তাদের কয়জন সমর্থক আছে? তাদের কয়জন চেনে? ইভেন এখন তো তারা দাঁড়াইলে তাদের পাশে 20 জনও লোক হয় না। আর সেখানে ছাত্রদল কত বড় সংগঠন, ছাত্র ইউনিয়ন আছে, আরো কত ইয়ে আছে। তো তাদেরকে কেন ডাকেনি? এটি একটু বৈষম্যমূলক আচরণ না? পরবর্তীতে এই বৈষম্য বিরোধী ছাত্ররা অন্যদের ডেকেছে যে আসেন আমাদের সাথে মিটিং করেন, কিন্তু তারা কেন মিটিং করবে? এ তো তাদের জন্য অপমান। প্রধান উপদেষ্টা মিটিং করবে তাদের সাথে, দায়িত্ব দিবে তাদের, আর তারা পুরো দেশে ছাত্রদের প্রতিনিধি হয়ে তারা সেখানে নাক গলাবে, ছড়ি ঘোরাবে, এটা তো হতে পারে না। তো অলরেডি কিন্তু এই সরকারের একটি বৈষম্যমূলক আচরণ কিন্তু এখানে দেখা যাচ্ছে। আর হচ্ছে আরো একটি বৈষম্যমূলক আচরণ, যে এই যে অলি, কর্নেল অলি, এরকম একজন সম্মানিত রাজনীতিবিদ, তাকে দাওয়াতই দেওয়া হয়নি, সে গেট থেকে ফিরে চলে গেছে। এটি একটি ন্যাক্কারজনক ঘটনা। তারপরে জাতীয় পার্টিকে তো ডাকাই হয়নি। জাতীয় পার্টি তো অলরেডি সংবাদ সম্মেলন করে বলেই দিয়েছে দেশের 50% বা অর্ধেক মানুষকে বাইরে রেখে জাতীয় ঐক্যের ডাক দিবেন, সেটা জাতীয় ঐক্য হয় না। আমি কিন্তু সারপ্রাইজিংলি তার এই বক্তব্যের সাথে একমত। কারণ আপনার পছন্দ হোক বা না হোক, আপনার মতের সাথে মিলুক বা না মিলুক, যারা এই দেশের জনগণ, তাদেরকে চেষ্টা করতে হবে তাদেরকে সাথে আনতে। যারা খারাপ তাদেরকে বাদ দিতে হবে, তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। কিন্তু যারা ভালো তাদেরকে কিন্তু আপনার সাথে তাদেরকে নিয়ে চলতে হবে, নইলে কোনোদিনও জাতীয় ঐক্য হবে না। এখন জাতীয় পার্টিতে অনেক ভালো লোক আছে, আওয়ামী লীগের অনেক ভালো লোক আছে, যারা শেখ হাসিনার সমালোচনা করেছে, শেখ হাসিনার জিনিসগুলোকে কিন্তু সমর্থন করেনি। এটি এই সরকারের জন্য একটি অনেক বড় সুযোগ ছিল যে ওই ভালো লোকগুলোকে ওখান থেকে বের করে নিয়ে এসে একটি বিকল্প ধারার আওয়ামী লীগ তৈরি করার, আওয়ামী লীগকে আওয়ামী লীগ দিয়ে কাউন্টার করার কিন্তু একটি বড় সুযোগ তৈরি হয়েছিল। কিন্তু এই সরকার কিন্তু সেটা হেলায় হারিয়েছে। তো স্বাভাবিক ব্যাপার, এটিকে জাতীয় ঐক্য আপনি কোনোভাবেই বলতে পারেন না। কারণ মানুন বা না মানুন, আপনার পছন্দ হোক বা না হোক, বাংলাদেশের বিরাট অংশ এখনো আওয়ামী লীগ, যারা আওয়ামী লীগ থেকে কোনো বড় মানে সুবিধা নেয়নি, তারা কোনো অপরাধ করেনি, কিন্তু তারা আওয়ামী লীগ এখনো করে, ভবিষ্যতেও করবে। তাদেরকে আপনি বাংলাদেশ থেকে বের করে দিতে পারবেন না, এত লোককে মেরেও ফেলতে পারবেন না। তো তাদেরকে সাথে নিয়ে আপনার চলতে হবে। এই সুযোগটা যে হারালো, এই সুযোগ কিন্তু আর কখনো এই সরকারের সামনে আর আসবে না। এরপরে আসা যাক ব্যর্থ হওয়ার 3 নম্বর কারণ, আর সেটি হচ্ছে দ্রব্যমূল্য। দেখুন, ক্ষুধা এমন একটা জিনিস, এটি আসলে কোনো কিছু মানে না। আপনার পেটে যদি ক্ষুধা থাকে, যত ভালো ভালো কথাই বলুন না কেন, যত সংস্কারের কথাই বলুন না কেন, যতই দেশের কথা বলুন না কেন, আপনার মাথায় কিচ্ছু ঢুকবে না। কারণ ক্ষুধার জ্বালা সবচেয়ে বড় জ্বালা। বাংলাদেশের এখন মানুষ এই জ্বালাতেই ভুগছে। ক্ষুধার জন্য মানুষ কি না করে? ক্ষুধার জন্য মানুষ নিজের ইজ্জত বিক্রি করে দেয়, ক্ষুধার জন্য মানুষ তার সম্মান বিক্রি করে দেয়, ক্ষুধার জন্য মানুষ পাগল হয়ে যায়, নিজের সন্তানকে বন্ধক রাখে, বিক্রি করে দেয়। তো বাংলাদেশের এখন দ্রব্যমূল্য কোন পর্যায়ে, মানে আনবিলিভেবল। বাংলাদেশের এই শীতের সময়টাতে শাকসবজির দাম কম থাকে, কিন্তু এখন বাজারে গিয়ে দেখুন, পার্সোনালি আমি বলতেছি, আমি বাজারে গিয়েছি, টমেটো 160 টাকা, এই সময় কোনোদিন হয় 30 টাকা, 40 টাকা, 50 টাকা। ফুলকপি কেনা যায় না 80 টাকা, 70 টাকা। এই সময় তো ফেলে দেয়, কৃষকের নাকি ক্ষতি হয়, মূলা, ফুলকপি, টমেটো এগুলা পচে যায়। আর সেখানে এখন মানুষ
কিনতে পারছে না, আলু 80 টাকা কেজি, আর ভোজ্য তেল বাজারে নাই। তো এই পর্যায়ে সাধারণ মানুষের পুরা মাথা খারাপ। তো কয়েকদিন ভারতের জুজু দিয়ে আপনি এদের ভুলিয়ে রাখতে পারবেন, কিন্তু সব সময় তো ভুলিয়ে রাখা যায় না। তাই সপ্তাহ শেষ হতে না হতেই মানুষের এখন সবচেয়ে বড় ইস্যু কিন্তু ভারত না, বাংলাদেশের সবচেয়ে বড় ইস্যু এখন আবার সেই দ্রব্যমূল্য হয়ে গেছে। এবং এটা যতক্ষণ পর্যন্ত না কমবে, দ্রব্যমূল্য আর আইন শৃঙ্খলা এই দুটোই হবে বাংলাদেশের সবচেয়ে বড় ইস্যু। আর এই সরকারের অজনপ্রিয়তার কিন্তু কারণ এই দুইটাই। এর চাইতে আমরা আগে অনেক ভালোই ছিলাম। আগে তবু আমরা একটা জায়গায় সমস্যা হইলে আমরা 999 ফোন দিয়ে পাইছি, এখন 999 একটা কুকুর বিড়ালও আসে। এবং আমরা যে মানুষ, এই বাংলাদেশের মানুষ বলে মনে হয় না। আমি একটা দিন মজুর, চাল কিনুন না, ইলিশ মাছ কিনুন না, শিং মাছ, জাদু মাছ, রূপচাঁদা কিনুন। আমাদের আত্মা চায়, আমাদেরও তো একটা ছেলে মেয়েদেরকে মনে চায় রুই মাছ, কাতল মাছ, শিং মাছ। বাজারে মনে করুন বেচা কিনা কম, মানুষের দাম দেখে তোর পারে। তো 4 মাস পরেও এসে যদি এই দুইটা নিয়ে পরে বাংলাদেশের মানুষের পরে থাকতে হয়, তাহলে বুঝতে হবে এই সরকারকে দিয়ে আর কিছু হবে না, জাতীয় ঐক্য তো পরেই থাক। আর এই ব্যাপারটা কিন্তু বড় বড় রাজনৈতিক দলগুলো কিন্তু বুঝতে পারছে, যারা মূলত ভোটের রাজনীতি করে। তাই দেখুন, বিএনপি কিন্তু এখন, আগে তো নির্বাচনের কথা বলতো, এখন সংস্কার নিয়েও প্রশ্ন তোলা শুরু করছে। যেমন অলরেডি বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু বলে দিয়েছে সংবিধান সংস্কার করার আপনি কে। তার মানে এখন তারা সংস্কারও চায় না, তাদের কথা হচ্ছে বাদ দাও সবকিছু, নির্বাচন দাও। কারণ এরকম যত চলতে থাকবে মানুষের ক্ষোভ তত বাড়তে থাকবে। এই সরকারের সবচেয়ে বড় বন্ধু কে ছিল? জামাত। এখন জামাতকে দেখেন, জামাত বলতেছে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন দেওয়ার জন্য। তার মানে বুঝতে পারেন সরকারের অজনপ্রিয়তা কোন পর্যায়ে গেছে, যে তাদের সবচেয়ে বড় মিত্র বলছে এখন নির্বাচন দাও, তাড়াতাড়ি দাও, সংস্কার চলতেই থাকবে। সংস্কার মানে এই না নির্বাচন বন্ধ করে রাখতে হবে। তো এই হয়েছে অবস্থা। তো আমার মতে এই 3টি প্রধান ফ্যাক্টর হচ্ছে জাতীয় ঐক্যের সবচেয়ে বড় বাধা, বা জাতীয় ঐক্য কেন হলো না, এটি তার কারণ। তো এই ব্যাপারে আপনার মত ভিন্ন হতেই পারে, আপনার কি মত তা আমাকে জানিয়ে কমেন্টস করতে পারেন। আর ভিডিওটি কেমন লাগলো তা জানাবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটি সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন কন্টেন্টের কোয়ালিটি ভিডিও তৈরি করার। তো সামনে আমাদের আরো অনেক কঠিন সময় আসছে, এই সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।